ওনারা বলেছিল এটা একটা অত্যন্ত সম্মানজনক পুরস্কার, দ্য কিংস ফাউন্ডেশন থেকে হারমোনি পুরস্কার, এটা নাকি খুব সম্মানিত এবং রাজা এই পুরস্কার ডক্টর ইউনূস সাহেবের হাতে তুলে দিবেন। বাস্তবে আমরা কি দেখেছি? বাস্তবে আমরা দেখেছি দুটা জিনিস। একটা হচ্ছে রাজা যে যাদেরকে পুরস্কৃত, এই ফাউন্ডেশন যাদেরকে পুরস্কৃত করবে তাদেরকে রাজা করমর্দন করে স্বাগত জানিয়েছে। ইউনূস সাহেবও লাইনে দাঁড়িয়েছিল, অন্য আরো 15-16 জনের সাথে সেও লাইনে একইভাবে লাইনে দাঁড়িয়েছিল। যেই ছবি আমাদেরকে দেখানো হয়েছে যে রাজার সাথে খুব করমর্দন করতেছে দুই হাত ধরে, একই জায়গায় একই রকমের ছবি যতজন পুরস্কার পেয়েছে প্রত্যেকের একই ছবি আছে। এখানে একজন নোবেল জয়ী হিসাবে, এখানে আর কেউ নোবেল জয়ী নাই, একটা অবৈধ হোক কিন্তু একটা সরকার প্রধান হিসাবে তাকে যে সম্মান দেওয়ার কথা ছিল বা দরকার উচিত ছিল সেটা কিন্তু তাকে দেওয়া হয়নি। 8-10 জনের মতো তাকে লাইনে দাঁড় করিয়ে লাইনে 1 by 1 আসছে, তারপরে হ্যান্ডশেক করে 1 মিনিটের জন্য শেষ, 1 মিনিট শেষ, লাইনে আসছে, এইভাবে গেছে। নাম্বার 2, কথা ছিল রাজা এই পুরস্কার হাতে তুলে দিবেন, কিন্তু রাজা উপস্থিত থেকেও এই পুরস্কার হাতে তুলে দেয় নাই। এই পুরস্কার ওই কিংস ফাউন্ডেশনের একজন কর্মকর্তা ইউনূস সাহেবের হাতে তুলে দিয়েছে, বা অন্যদের হাতেও যেভাবে তুলে দিয়েছে ইউনূস সাহেবকেও সেই একইভাবে তুলে দিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন পুরস্কার একটা ফ্রেম ছবি বাঁধালো, সেটা কিভাবে ইউনূস সাহেব জড়িয়ে ধরে রেখেছে, লাইনে দাঁড়িয়ে রেখেছে সবাইকে। রাজা এসে সবাই সাথে একে 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 লাইনে দাঁড়িয়ে সৌজন্য সাক্ষাৎ করে চলে গেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে ডাস্টবিন শফিক তার পেজে বলেছে, ফেসবুক পেজে, রাজার সাথে একান্ত 30 মিনিটের বৈঠক করেছে এবং সেখানে রাজাকে সংস্কার বিষয়ে অবহিত করেছে। এটা হচ্ছে ওই যে জাতিসংঘে গিয়েছিল বাইডেনের সাথে 25 মিনিট মিটিং হয়েছে। আমি প্রশ্ন প্রথম তুলেছিলাম যে বাইডেনের সাথে যদি মিটিং করতো 25 মিনিটের, সেই ভিডিও ক্লিপ থাকতো, সেই বা বসার ছবিও থাকতো, কিন্তু সেই ছবি তারা প্রকাশ করেনি। তারা বাইডেন ওই যে তার কপালে চুমু দিছে ওই পর্যন্ত, সে হাঁটার উপরে ওখানে জাতিসংঘের মহাসচিবও গেছে, ওখানে গেছে, হাঁটার উপরে 1-1.5 মিনিটের জন্য 3 মিনিটের জন্য একটা ছবি ফটো সেশন করে বিদায়, শেষ। বাইডেন তার সাথে কোনো বৈঠকে বসে না। বাইডেন বলে দিচ্ছে যে অ্যান্টনি ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে কথা বলার জন্য। তারপরের দিন অ্যান্টনি ব্লিংকেনের সাথে হোটেল রুমে কথা বলেছে, সেই ছবি প্রকাশ করেছে। তো এই যে রাজার সাথে 30 মিনিটের বৈঠক, সেটা ওই শুভ ফাঁকি, বাইডেন ফাঁকি। এটা এখানেও তারা ছবি করমর্দন করতেছে, ওইটুকের ছবি দেখিয়েছে, কিন্তু কিং চার্লসের সাথে বসেছে ছবি বা ভিডিও কিছুই তারা দেখাতে পারে না। এইটাও ধোঁকাবাজি, এইটাও মানুষের সাথে প্রতারণা। কারণ আছে, দেখেন, চার্লস কিং হলো, কিং বা কুইন হলো ব্রিটেনের টিউটোরিয়াল হেড, দ্য সিম্বলিক প্রতীক। They don't have any executive authority, nothing. পুরো সরকার চালায় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। রাজার সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই, যদিও ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নাই, বাট এগুলি রেওয়াজ। যখন যা হচ্ছে ওইটাই রেওয়াজ, ওইটাই ফলো করতে হবে, ওইটাই নিয়ম। এবং রাজা, কুইন এলিজাবেথ বা তার আগে যারা ছিল, গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এরা কেউ কোনোদিন
সরকারি কাজে হস্তক্ষেপ করেনি, তাহলে কি হবে? রাজত্বই থাকবে না। এটা তারা ভালো করেই জানে, যার জন্য গণতন্ত্রকে তারা সম্মান করে, মানুষের বলার করার স্বাধীনতা, মানে রাজা যে মানুষের প্রাত্যহিক জীবনে কোনো ইনফ্লুয়েন্স করে না, এইটা থেকে তারা দূরে। কারণ ইনফ্লুয়েন্স করতে গেলেই তখন ভালো মন্দ দুটোই আসবে, তখন বিতর্কিত হবে, তখন এটা নিয়ে পলিটিক্স হবে। সো এগুলি থেকে রাজা দূরে থাকতে চায়, রানী দূরে থাকতে চায় এবং থেকেছে। সো তারা যখন দেখেছে, রাজা যখন দেখেছে যে সরকার তাকে অ্যাভয়েড করেছে, সরকার প্রধান তার সাথে দেখা করে নাই, এবং তার হোটেলের সামনে হাজার হাজার মানুষ, ব্রিটেনের নাগরিক তারা সবাই, মানে অলমোস্ট সবাই, যে বিক্ষোভ দেখিয়েছে নজিরবিহীন, রাজা সেগুলির বিপক্ষে যেতে পারে না। রাজা যদি তার সাথে একান্ত বৈঠক করত, অথচ দেখেন বান কি মুন গত বছর যে প্রথম পুরস্কারটা পেয়েছে, তাকে কিন্তু রাজাই পুরস্কারটা হাতে তুলে দিয়েছে, কিন্তু গতকালকে সেটা করে নাই, কারণ ওই দেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান তার সাথে দেখা করে নাই। ওই কারণে রাজাও এর সাথে আর কোনো ঘাটছাড়া বাঁধে নেই বা ক্লোজ হয় নাই, দূরত্ব ফর্মাল, অন্যদের সাথে যা তার সাথেও তা, নাথিং স্পেশাল। সে যে একজন নোবেল লরিয়েট, একটা দেশের প্রতিনিধিত্ব করতেছে, সেই মর্যাদা তাকে দেয়নি। এটা একটা ভেরি ডিসগ্রেসফুল, স্পেশালি ফর আওয়ার কান্ট্রি, ভেরি স্যাড। ইনুস আর কত অপমান করবে বাংলার মানুষকে, বাংলাদেশকে, একটা স্বাধীন সার্বভৌম দেশকে। এখান থেকে বলে গেছে যে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক মিটিং হবে এবং অর্থমন্ত্রী ডেভিড ল্যাম তার সাথে দেখা করবে। অর্থমন্ত্রীও তার সাথে দেখা করে নাই, কারণ সে যেটা প্রচার করছে যে আমি টাকা উদ্ধার করার জন্য যাব, এটার জন্য তো অর্থমন্ত্রীর কাছে যাওয়া লাগে না। এই বাহানা দেখিয়ে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করতে করার প্রয়োজন নাই। ব্রিটেন ইজ এ ডেমোক্রেটিক সেট ইন্টারন্যাশনাল ভ্যালু কান্ট্রি, তাদের বিভিন্ন সংস্থা আছে। আপনার কাছে কোনো তথ্য প্রমাণ থাকলে আপনি সেই সংস্থাকে অফিসিয়ালি জানিয়ে দেন, দিস ইজ আওয়ার ইনফরমেশন, প্লিজ চেক ইট। ব্যাস, তারা সেটা করবে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করে না, করবেও না। ব্রিটিশ সরকার এই সমস্ত ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে নাই, করবে না, ভবিষ্যতেও করবে না, এখনো কোনো ভবিষ্যতেও করবে না। তা আপনার কাজ হচ্ছে, আপনি যদি কোনো তথ্য পেয়ে থাকেন আপনার দেশের টাকা কেউ পাচার করেছে, সে যাই হোক, করতেই পারে, তো সেই তথ্য প্রমাণ থাকে, তাহলে আপনি সেই কাগজপত্র আপনি তাদের কাছে হ্যান্ড ওভার করেন। আপনার দরকার নাই, আপনার দুদকের চেয়ারম্যানেরও দরকার নাই, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরেরও প্রয়োজন নাই। এখান থেকে ইমেল করলেই হবে, অফিসিয়ালি পাঠিয়ে দিলেই হবে, দিস ইজ আওয়ার ইনফরমেশন, প্লিজ চেক। বাস, 3 শব্দ ব্যবহার করলেই তো তারা সেটা নিয়ে নেমে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেশের মানুষকে বুঝাইতেছেন, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে গেছেন, দুদকের চেয়ারম্যান নিয়ে গেছেন, অন্যায়ভাবে, অবৈধভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে পাচার করা অর্থ উদ্ধারের জন্য বলবেন, এগুলোই তো প্রসিডিউর না, এগুলো হলো স্ট্যান্ডবাজি, পিয়ার। আসলে আপনি 10 লক্ষ টাকা এক রাতের হোটেল ভাড়া দিয়া থেকে আপনি কি কারণে গেছেন? দেশের মান সম্মান সব ভুলণ্ঠিত করেছেন। সারা বিশ্বব্যাপী দেখলো যে বাংলাদেশ থেকে অবৈধ সরকার আসার কারণে লন্ডনে কি ব্যাপক বিক্ষোভ হয়েছে। আজও আমি এখন যখন ভিডিও করতেছি, এখন প্রায় 9টা লন্ডনের সময়, এখন কয়টা বাজে? 5টা না 4টা, বিকাল 4টা। এখন তার হোটেলের সামনে হাজার হাজার বাংলাদেশি বংশোদ্ভূত বাঙালিরা তার বিরুদ্ধে স্লোগান দিতেছে, ডাস্টবিন না ইনুস, ডাস্টবিন, ডাস্টবিন, ইনুস গো ব্যাক, ইনুস স্টেপ ডাউন, এইসব চিৎকার করতেছে হাজার হাজার মানুষ এখন at this time। তো এই হচ্ছে, এবং তাকেও আজকেও বিশেষ ব্যবস্থায় গোপনে হোটেল থেকে বের করে এয়ারপোর্টে একটু পরে পাঠাইতে হবে, যেতে হবে একটু পরে, এখনকার টাইমে আর 10-15 মিনিট পরেই তাকে এয়ারপোর্টে যেতে হবে গোপনে।
পুরা হোটেল ঘেরাও করা আছে সামনে পিছনে, বিশেষ পুলিশ প্রহরায়, নিরাপত্তা প্রহরায়, গোপনে পালিয়ে এয়ারপোর্টে যেতে হবে, যেভাবে পালিয়ে এয়ারপোর্ট থেকে হোটেলে আসছিল। এই হইল ইউনূসের বর্তমান অবস্থা। আপনারা তো দেখেছেন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া 2 ঘন্টার মিটিং করেছেন, আধা ঘন্টা অন্যদের সাথে সহ, আর 1.5 ঘন্টা একান্ত। মিটিং এর ফলাফল কি? এত যে হাইপ তোলা হলো, এত হই হই রই রই হলো, টার্নিং পয়েন্ট হয়ে যাবে, ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে, দেশে সুবাতাস বসবে, তৃতীয় স্বাধীনতার মতো একটা কিছু হয়ে যাবে। তো কি হলো? নির্বাচন ফেব্রুয়ারিতে করার একটা আশাবাদ জেগেছে, বা একটা ঘোষণা আসতে পারে। তো এই কারণে এত ডাকঢোল পিটানো হলো? নিশ্চয়ই না। আমার গতকালকের এপিসোডে আমি বলেছি, ইউনূসের ডিজায়ার গুলোকে সে বলবে এবং সেগুলি তাকে মানতে হবে। এখানে হলো 1-1 গোলের ড্র, সরি 1-1 গোলের ড্র হয়েছে। ইউনূস নির্বাচনের তারিখে নিয়ে এনে দিয়ে বিএনপিকে একটা সান্ত্বনা পুরস্কার দিল, আর তারেক নিজে এবং তার মার পক্ষ থেকে ইউনূসকে তার ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। এই হচ্ছে আজকের মিটিং এর মূল। কি বলা হয়েছে? দেখেন, বিএনপি ইউনূস সাহেবের 6 তারিখের জাতির উদ্দেশ্যে ভাষণ, ঈদের আগের দিন ভাষণের পর তারা প্রতিক্রিয়া জানালো, প্রত্যাখ্যান করলো যে না, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। আর ইউনূস সাহেবের বক্তৃতার শব্দ চয়নকে তারা অসভ্যতার সামিল বা অভদ্রতার সাথে তুলনা করেছে, মানে ভব্যতা বিবর্জিত। আর তাদের দাবি ছিল কি? ইশরাককে মেয়রের বসাইতে হবে, খলিল, মাহফুজ আলম আর আসিফ মাহমুদ, এই 3 জনকে পদত্যাগ করতে হবে। অথচ দেখেন, বিএনপির সাথে যে বসলো এর আগে, সেখানে তারা যা পদত্যাগ চেয়েছে, সেই আসিফ মাহমুদকে পাশে রেখে ইউনূস সাহেব ইচ্ছাকৃত ভাবে, তার তো ফাংশন না, সে তো পলিটিক্যাল কোনো কিছুর মধ্যে নাই, তাকে পাশে রেখে বিএনপির সাথে বসছে। এটা বিএনপিকে একটা চপেটাঘাতের মতো। একইভাবে বিএনপি যে খলিলকে বিদেশি নাগরিক এবং তার পদত্যাগ চেয়েছে, সেই খলিলকে পাশে রেখে ডক্টর ইউনূস আজকে তারেক রহমানের সাথে বৈঠক করেছে, এবং ওই খলিলকে পাশে রেখে আমির খসরু, মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলন করেছে। এবং বিএনপি সবসময় বলেছে যে নির্বাচন ডিসেম্বরে কেন না, এটার একটা যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। তো আজকে যে তারেক জিয়া ইউনূস সাহেবের কাছে আবেদন করলো রোজার আগে নির্বাচন দেওয়ার জন্য, তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাওয়ার ব্যাখ্যাটা কি দিল তারেক জিয়া বা বিএনপি? কি দিবে? কোন যুক্তিতে? কি কারণে তাদের সেই ডিসেম্বরের অবস্থান থেকে তারা ফেব্রুয়ারিতে গিয়েছে? আগে তারা ব্যাখ্যা চেয়েছে ইউনূসের কাছে, কেন ডিসেম্বরে না। এখন নিশ্চয়ই মানুষের মনের আশা যে তারেক জিয়াকেও ব্যাখ্যা দিতে হবে, কেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চাই শিফট করলো। তো এখন কথা হচ্ছে যে আজকে যদি বিশ্ব নেতাদের, যারা
বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে, তাদের বক্তব্য অ্যানালিসিস করতাম, তাইলে কোন শব্দ কিভাবে ব্যবহার করেছে সেটার বিশ্লেষণ করতে পারতাম, করা সম্ভব। কারণ ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট পুতিন, শি জিনপিং, নরেন্দ্র মোদী, কিয়ার স্টারমার, মার্ক ম্যাক্রন, এরা যে যখন সাংবাদিকদের সাথে কথা বলে বা কোনো কিছু বলে, তখন ওই প্রতিটা শব্দের একটা অর্থ আছে, একটা উদ্দেশ্য আছে। কিন্তু এরা এই দুইজনে বক্তব্য কথা বলছে, এরা ওইসব চিন্তা করে না, ওই মেধাও নাই এদের, এরা অত ভাবনা চিন্তা করে শব্দ ব্যবহার করে না, অতীতে আমরা দেখি নাই। অথবা আজকে যে আলোচনাগুলো করলো, তাহলে এখানে বেশ কয়েকটা শব্দ ছিল যেগুলো নিয়ে আমি সময় নষ্ট করে সেগুলি নিয়ে কথা বলার ছিল, কিন্তু আমি সেগুলি নিয়ে সময় নষ্ট করতে, কারণ এদের কথার কোনো ভ্যালু নাই। এরা এত গ্রামার মেনটেন করে এত ডেপথে গিয়ে সেইভাবে শব্দ ব্যবহার করে না। যেমন ডক্টর ইউনূস বলছে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হতে পারে যদি সংস্কার এবং বিচারের অগ্রগতি হয়। তো এটা একটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা সেন্টেন্স, কিন্তু এটাকে আমি ওইভাবে অ্যানালাইসিস করতে চাচ্ছি না, কারণ আমি যেই কারণে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করব, ইউনূস সাহেব ওই কারণ মাথায় রেখে এটা বলে নাই, এটা সে সাবলীল ভাষায় বলে ফেলছে, কিন্তু এটার চমৎকার ব্যাখ্যা আছে। এটা একটা প্রিকন্ডিশন। সংক্ষেপে আমি শুধু এইটুকুই বললাম, এই কথাটুকু হলো একটা প্রিকন্ডিশন, মিনস প্রোভাইডেড যদি এগুলির অগ্রগতি হয় তাইলে নির্বাচন আগে আনা যাবে, না হয় দেশে যদি এর মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, দেশে যদি অনেক ঝামেলা হয়, তখন তো হবে না, তখন তো এটা তো তখন ইলেকশন কিছু দেওয়া যাবে না। এই জন্য একদিক। আরেক হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা বলেছে সাংবাদিক সম্মেলনে, যে দুই নেতা মানে তারেক রহমান আর ডক্টর ইউনূস আলোচনার এইরকম আলোচনা করেছে যে শুধু নির্বাচন না, নির্বাচনের পরেও আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে চলতে হবে। এটাই হলো কথা। এটার মধ্যে সবকিছু আস্তে আস্তে কয়েকদিন পরে দেখতে পারবেন বিএনপির নেতারা কে কি বলে। জেহাদি যে টোন ছিল সেগুলি কি এখন মৈত্রীর টোনে চলে আসবে। ইশরাক কি বলে, তার জেহাদি টোন থেকে কি আসে, এই পদত্যাগের কথা, নানান কিছু সংস্কারের কথা। যাই হোক, মূলত আমি আগে বলেছি কয়েকবার, আজকে আবার বলি, ইউনূস যেই কথাগুলো তারেককে আজকে বলেছে, এই কথাগুলো খালেদা জিয়াকে সে পাস করেছে আরো অনেক আগে। এগুলি সেখান থেকে সেইভাবেই হবে, অন্য মাধ্যমেই এগুলি হবে। সো 1 to 1 এইসব আলোচনা হবে না, কারণ এটা রিস্কও আছে। হয়তো দেখা যাবে ইউনূস সাহেব এমন একটা কথা বলছে তারেক সেটা রাখতে পারতেছে না, আউটলেট যদি না বলে দেয়, বা তারেক এমন একটা কথা বলে ফেলছে যে ইউনূস সাহেব সেটা রাখতে পারলো না। সো এগুলো আগের থেকেই কথা চালাচালি করে দূত মাধ্যমে ঠিক করে তারপরে একটা সৌজন্য আলাপ আলোচনা কিভাবে। এখন কথা হচ্ছে, শেষ কথা, আপনি কখন এককভাবে আপনার জিনিসটা আপনি আরেকজনের সাথে শেয়ার করবেন? যখন আপনি ওই জিনিসটা এককভাবে পেতে অনিশ্চয়তা বোধ করবেন। এটা বিএনপি এবং ইউনূস দুজনের জন্য সমানভাবে প্রযোজ্য। বিএনপিকে আরো কাছে না এনে, বিএনপির মুখ বন্ধ না করলে, বিএনপির আদার্স তৎপরতা বন্ধ না করতে পারলে ইউনূস খুব শীঘ্রই ক্ষমতাচ্যুত হবে। এটা হলো ইউনূসের সাস্কাম। যেমন হ্যান্ডশেক করার সময় ইউনূস সাহেবকে যখন তারেক জিয়া জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, ইউনূস বলছে আছে, টাইনা টুইনা চলতেছি। সো তারপরে তোমরা যদি সহযোগিতা করো তাহলে টিকে থাকবো, নাহলে সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবো। ঠিক এই কথাটাই বলা হচ্ছে। তখন ইউনূস নিরাপদ না, যার জন্য তারেকের সাথে তার একটা, বা বিএনপির সাথে তার একটা এঙ্গেজমেন্ট যেতে হবে। আরো ক্লোজ এঙ্গেজমেন্টটা আছেই, এরা যেমন একে অপর ছাড়া না টিকতে পারবে না, আবার
এখন পরিস্থিতিটা ঠিক এমন একটা পর্যায়ে চলে আসছে যে আরো ক্লোজ এঙ্গেজমেন্টের দরকার আছে। তাদের বিভেদটা যেন মানুষ না জানতে পারে, তারা যেন এক সুরে কথা বলে, এক প্লেটে খেতে পারে, এক সুরে কথা বলতে পারে, এক রাস্তায় চলতে পারে। এইটা এখন তাদের প্রয়োজন। কেন? তাদের অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। সেই জন্যই তারা এখন নতুন করে এক হয়ে চলা। কারণ যে হুমকি কার থেকে? আওয়ামী লীগের থেকে। কারণ অলরেডি ডিপ্রেশন ফর্ম করেছে, মানে ঘূর্ণিঝড়, টর্নেডো অলরেডি ফর্ম তৈরি হয়ে গেছে, এটা আসতেছে। আগামী 15 তারিখের পর থেকে এটার অ্যাডভান্সমেন্ট স্পিড বৃদ্ধি পেতে থাকবে এবং তারপর থেকে এই মাসের শেষের আগ থেকে জানা যাবে এটা কখন হিট করবে, এই টর্নেডো কখন হিট করবে, এই টর্নেডো কখন যমুনায় হিট করবে, মানে ইউনূসের চেয়ার কখন চলে যাবে। এইটার একটা ভবিষ্যৎবাণী এই মাসের 25 তারিখের পর থেকে মোটামুটি আমি বিশ্বাস করি দৃশ্যমান হবে। এটা তারা ভালো করে জানে। এই জন্যই এখন তাদেরকে টিকে থাকার জন্য, সবাইকে টিকে থাকার জন্য ইউনূস, বিএনপি, জামাত, এই যে গ্রুপ অফ কোম্পানিজ, এটা আজ তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন। যায় যায় অবস্থা বুঝতেছে তো এগুলি করে মানুষকে বোঝানো আমরা খুব শক্তিশালী হয়ে গেছি, মানুষকে সান্ত্বনা দেওয়া। মানে তারা ভয় পেয়ে গেছে, যার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে ঈর্ষার বাদ, পদত্যাগ বাদ, ডিসেম্বরের নির্বাচন বাদ, তাড়াতাড়ি আগে গতি সামলাও, ইউনূসকে আগে ঠিক রাখো, আগে সরকার ঠিক রাখো, তাইলে আমরা সব পাবো। আর সেটা ঠিক রাখার জন্য এখন সবাই এক হয়েছে। এটা কোনো নতুন কোনো বিষয় না বা অস্বাভাবিক অপ্রত্যাশিত কোনো বিষয় না, এটা প্রত্যাশিত ছিল। আওয়ামী লীগ প্রশ্ন যখন আসবে, আওয়ামী লীগ যত সামনে আসবে, এরা তত একসাথে হবে, এদের টিকে থাকার কারণে, এদের অস্তিত্বের কারণে। তারা কি পারবে? আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলে অসম্ভব, অসম্ভব। যে কোনো কিছু হতে পারে, তাদের পতন মাস্ট। এ ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, শুধু সময়ের ব্যাপার, যা আগামী 15-16 তারিখের পর থেকে আস্তে 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 করে দেখতে পাবেন। আশা করি এদেশ এই দুর্বৃত্তদের হাত থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে। 5ই আগস্টের বর্ষপূর্তি ওরা করতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস, দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটাই আমার শেষ কথা। আজকে ভালো থাকবেন, ধন্যবাদ।